Welcome everyone. In this video, we'll talk of about the another type of individual component of cell, which covers the cytoplasm area or the protoplasmic area, are also present within the cytoplasm outside the various organelle called as plasma membrane or cell membrane, or also known as biomembrane, and it is a thin, elastic, dynamic, also we can say quasi-fluid partitions present outside the cytoplasm and inside the cytoplasm also. তাহলে বলা হচ্ছে কি প্লাজমা মেমব্রেন হচ্ছে থিন, তাহলে তার থিকনেস অনেক কম হবে এবং ইলাস্টিক অর্থাৎ সেখানে ফ্লেক্সিবিলিটি থাকবে, একই সঙ্গে সেটা ডাইনামিক হবে। ডাইনামিক মিনস সেখানে যে পার্টিকেলসগুলোতে সেই মেমব্রেনটা ফর্মেশন হয়েছে সেই মেমব্রেনসগুলো স্ট্যাটিক কন্ডিশনে থাকবে না, অর্থাৎ তারা মুভমেন্ট করবে, অর্থাৎ তারা একটা জায়গা থেকে আরেকটা জায়গা ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস তারা মুভ করতে পারছে। সেই জন্যে সেখানে মেমব্রেনটা স্ট্যাটিক হচ্ছে না, মেমব্রেনটা কেমন হবে ডাইনামিক হবে, অর্থাৎ সচল হবে, সেটা জড় পদার্থের মতন হবে না। এবং একই সঙ্গে কোয়াসি ফ্লুইড মিনস হচ্ছে সেটা হবে সেমি সলিড, তাহলে সেটা সেমি সলিড হবে, তাহলে নট সলিড নট লিকুইড, তাহলে সেমি সলিড হবে। একই সঙ্গে এই মেমব্রেনের যদি কোনো রকম ড্যামেজ হয় সেটা নিজে নিজেকে রিপেয়ার করতে পারবে, সেজন্য বলা হয়েছে কোয়াসি ফ্লুইড। তাহলে সেরকম একটা পার্টিশন প্রেজেন্ট আউটসাইড দ্য সাইটোপ্লাজমের বাইরে অবস্থান করছে, যেটাকে আমরা প্লাজমা মেমব্রেন আর সেল মেমব্রেন বলছি, অ্যান্ড অলসো প্রেজেন্ট ইনসাইড দ্য সাইটোপ্লাজম। আমরা যদি দেখি ভেরিয়াস cell organelles presents membrane bound cell organelles presents within the cytoplasm of eukaryotic cell। ইউক্যারিওটিক সেলের সাইটোপ্লাজমের মধ্যে যে মেমব্রেন বাউন্ড স্ট্রাকচারগুলো বা সেল অর্গানেলসগুলো আছে তাদের ক্ষেত্রে আমরা এই মেমব্রেন প্রেজেন্ট থাকতে দেখব। তাহলে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি বডি, এন্ডোরেটিকুলাম, লাইসোজোম, নিউক্লিয়াস, তাহলে এই যে মেমব্রেন বাউন্ড স্ট্রাকচারগুলো প্রেজেন্ট থাকছে তাহলে তাদেরও যদি দেখা যায় তাহলে সেগুলো সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করছে, ফলে আমরা সেই মেমব্রেনটা সাইটোপ্লাজমের মধ্যে সেই অর্গানেলসগুলোর যে মেমব্রেন সেই মেমব্রেনের ক্ষেত্রেও কিন্তু সেম টাইপের মেমব্রেন দেখতে পাচ্ছি। সেই জন্য বলা হচ্ছে ইট ইজ এ থিন, এলাস্টিক, ডায়নামিক, কোয়াসি ফ্লুইড, সেমি সলিড partitions present outside the cytoplasm and also inside the cytoplasm, and the plasma membrane have the average thickness of 75 angstrom। তাহলে এটা থিন বলা হয়েছে, তাহলে প্লাজমা মেমব্রেনের থিকনেস যদি দেখা যায় অ্যাভারেজ থিকনেস অ্যাবাউট 75 angstrom, and biomembrane is permeable to solute but semi permeable to water। তাহলে আমরা যদি দেখি বায়োমেমব্রেন বা আমাদের প্লাজমা মেমব্রেন যেটা আছে ইজ পারমিয়েবল টু সলিউট, অর্থাৎ সলিউশনের দুটো পার্ট থাকে, একটা সলিউট অ্যান্ড একটা সলভেন্ট। তাহলে এই সলিউট পার্টটা প্রতি বায়োমেমব্রেন পারমিয়েবল, অর্থাৎ সলিউট পার্টগুলো বায়োমেমব্রেনের মধ্যে দিয়ে তাহলে ইন্টার বা পাস করতে পারে, বাট সেমি পারমিয়েবল টু ওয়াটার, তাহলে ওয়াটারের প্রতি এটা হচ্ছে অর্ধভেদ্য এবং মেনলি মেড আপ অফ প্রোটিন অ্যান্ড ফসফোলিপিড। তাহলে মেন কম্পোজিশন যদি আমরা দেখি আমাদের প্লাজমা মেমব্রেন সেটা হচ্ছে প্রোটিন অ্যান্ড ফসফোলিপিড। নাও উইল সি দ্য কম্পোজিশন অফ সেল মেমব্রেন। সেল মেমব্রেনের মেন কম্পোজিশন আমরা দেখলাম প্রোটিন, ফসফোলিপিড, তাহলে সেটাকে ডিটেলস আমরা যদি একটু এক্সপ্লেন করি তাহলে সেই কম্পোজিশনগুলো যদি দেখা যায় তাহলে তিনটে ক্যাটাগরিতে আমরা এখানে ভাগ করেছি। একটা হচ্ছে লিপিডস, একটা হচ্ছে প্রোটিনস, একটা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট বলতে মেনলি অলিগোস্যাকারাইড, অর্থাৎ কার্বোহাইড্রেটের শর্ট চেন যেটা মনোস্যাকারাইডের, সেই শর্ট চেনটাকে আমরা বলি অলিগোস্যাকারাইড। তাহলে লিপিড কী কী আমরা দেখব, মেনলি আমরা দেখব ফসফোলিপিড। তাহলে ফসফোলিপিড হচ্ছে লিপিড মলিকুল, তাহলে যে লিপিড মলিকুলের সঙ্গে ফসফেট যুক্ত থাকছে বলা হচ্ছে ফসফোলিপিড। তাহলে ফসফোলিপিড স্ট্রাকচারটা যদি আমরা দেখি তাহলে এরকম গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড মিলে লিপিড তৈরি করে, তাহলে সেই গ্লিসারল হেড থাকবে এবং ফ্যাটি অ্যাসিডের টেল থাকবে। তাহলে এই হেডটা হচ্ছে আমাদের হাইড্রোফিলিক, কারণ এটা জলের প্রতি এর আকর্ষণটা আছে। এটা হচ্ছে টেল পার্ট, এই টেলটা হচ্ছে হাইড্রোফোবিক, এটা হচ্ছে জল বিকর্ষী, অর্থাৎ জলের প্রতি তাদের মানে ফোবিয়া আছে, সেই জন্য হচ্ছে হাইড্রোফোবিক। তাহলে হেডটা হচ্ছে হাইড্রোফিলিক, টেলটা হচ্ছে হাইড্রোফোবিক, একই সঙ্গে এখানে ফসফেট যুক্ত থাকে বলে এটা নাম বলা হয়েছে ফসফোলিপিড। অর্থাৎ এখানে যে লিপিড মলিকুল বা ফসফোলিপিড মলিকুল থাকে সেটা হচ্ছে অ্যাম্ফিপ্যাথিক, কারণ একই সঙ্গে একই মলিকুলের মধ্যে আমার হাইড্রোফিলিক পার্ট আছে, হাইড্রোফোবিক পার্টও থাকছে, সেই জন্য এটাকে আমরা অ্যাম্ফিপ্যাথিক মলিকুল বলছি। একই সঙ্গে গ্লাইকোলিপিড থাকবে, একটা লিপিড মলিকুলের সঙ্গে কার্বোহাইড্রেট যুক্ত থাকছে, তখন তাকে বলেছে গ্লাইকোলিপিড, সেটাও আমাদের প্লাজমা মেমব্রেনে প্রেজেন্ট থাকবে। তারপর বলা আছে স্টেরল, তাহলে স্টেরলের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে এদেরও হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক পার্ট থাকে, এবং এই হাইড্রোফিলিক হেডটা লিপিডের হাইড্রোফিলিক হেডের মধ্যেই অবস্থান করে, এবং হাইড্রোফোবিক পার্টটা এই যে টেলের হাইড্রোফোবিক পার্টের মধ্যে অবস্থান করে। অর্থাৎ কোলেস্ট্রলটা যদি দেখা যায় তাহলে এখন লিপিডের হেডের
যে গ্যাপগুলো থাকবে সেখানে অবস্থান করবে। তাহলে এখানে যদি আরও একটা লিপিড মলিকুল আমরা দেখাই এবং তাদের হাইড্রোফোবিক পার্টটা হাইড্রোফোবিক কোরের মধ্যে অবস্থান করবে। তারপরে হচ্ছে স্ফিঙ্গোলিপিড। তাহলে স্ফিঙ্গোলিপিড হচ্ছে টাইপস অফ লিপিড, তাহলে যেখানে স্ফিঙ্গোসিন প্রেজেন্ট থাকবে। প্রোটিন যদি আমরা দেখি তাহলে গ্লোবিউলার প্রোটিন হতে পারে, ফাইব্রাস প্রোটিন হতে পারে, স্ট্রাকচারাল প্রোটিন হতে পারে অ্যান্ড রিসেপ্টর অ্যান্ড ক্যারিয়ার প্রোটিন। অর্থাৎ এখানে গ্লোবিউলার টাইপের প্রোটিন হতে পারে, ফাইব্রাস তন্তুর মতন প্রোটিন হতে পারে, স্ট্রাকচারাল প্রোটিন প্রেজেন্ট থাকবে। একই সঙ্গে যদি দেখা যায় কিছু প্রোটিন রিসেপ্টর হিসেবে ফাংশন করে বলে সেগুলোকে আমরা রিসেপ্টর প্রোটিন বলবো, এবং কোনো প্রোটিন মেনলি সারফেস প্রোটিন যেগুলো হবে সেগুলো ক্যারিয়ার প্রোটিন হিসেবে কাজ করবে, সেই জন্য বলা হয়েছে ক্যারিয়ার প্রোটিন। তাহলে প্রোটিনের মধ্যে ওই জন্য এই আমরা গ্লোবুলার প্রোটিন, ফাইব্রাস প্রোটিন, স্ট্রাকচারাল রিসেপ্টর, ক্যারিয়ার প্রোটিন বলে এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে কার্বোহাইড্রেটের মধ্যে আমরা অলিগোস্যাকারাইড, তাহলে অলিগোস্যাকারাইড যদি দেখা যায় তাহলে সেটা হেক্সোজ, হেক্সামিন বা ফিউকোজের তৈরি হতে পারে। তাহলে হেক্সোজ হচ্ছে আমাদের হেক্সোজ সুগার, যেটা ফর্মুলা যদি আমরা দেখি C6H12O6, তাহলে যে কোনো টাইপের হেক্সোজ হতে পারে, গ্লুকোজ, ফ্রুক্টোজ। হেক্সোজ অ্যামাইন মিন হেক্সোজ উইথ অ্যামাইনো গ্রুপ। তাহলে হেক্সোজের সঙ্গে যদি অ্যামাইনো গ্রুপ অ্যাড হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে হেক্সোজ অ্যামাইন, তাহলে সেটাও অলিগোস্যাকারাইড ফর্মেশন করতে পারে। ফিউকোজ যদি আমরা দেখা যায় এটা হচ্ছে হেক্সোজ ডিঅক্সি সুগার, অর্থাৎ আমাদের গ্লুকোজের বা হেক্সোজের ফর্মুলা C6H12O6, তাহলে এটা হেক্সোজ ডিঅক্সি, অর্থাৎ এখানে সেই হেক্সোজ থেকে একটা অক্সিজেন রিলিজ হয়ে যাচ্ছে বা রিমুভ হয়ে যাচ্ছে, সেজন্য সেটা হচ্ছে হেক্সোজ ডিঅক্সি সুগার। তাহলে এটাও কিন্তু সেই অলিগোস্যাকারাইড ফর্মেশন করবে, যেটা আমাদের প্লাজমা মেমব্রেনের কম্পোজিশন হিসেবে প্রেজেন্ট থাকবে। এবং এই অলিগোস্যাকারাইডগুলো লিপিডের সঙ্গে যুক্ত থাকলে তখন তাকে বলা হয় গ্লাইকোলিপিড, এবং এই অলিগোস্যাকারাইডগুলো যখন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন তাকে বলা হয়েছে গ্লাইকোপ্রোটিন। আমরা এখানে যে সেল মেমব্রেন কম্পোজিশন দেখলাম, তাহলে এই কম্পোজিশনের মধ্যে মেনলি যদি দেখি তাহলে আমাদের ফসফোলিপিড এবং প্রোটিন মলিকুল যারা আছে তারা মুভ করতে পারে, অর্থাৎ লিপিড বাইলেয়ার এই সেমি সলিড কন্ডিশনে থাকে। তা আমরা বলেছি তাহলে সেটা কোয়াসি ফ্লুইড, তাহলে নট সলিড নট লিকুইড। তাহলে সেই সেমি সলিড যে লিপিড বাইলেয়ার ফর্মেশন হচ্ছে, তাহলে তার মধ্যে আমাদের লিপিড মলিকুলগুলো এবং প্রোটিন মলিকুলগুলো বিভিন্ন ধরনের মুভমেন্ট করতে পারে, সেটা ল্যাটারাল মুভমেন্ট বা ট্রানজিশন মুভমেন্ট, যে ধরনের মুভমেন্টই করুক। তাহলে মুভমেন্ট করছে মানে সেখানে মেমব্রেনগুলোর ফ্লেক্সিবিলিটি অনেক বেশি হচ্ছে, সেই জন্য আমরা মেমব্রেনটাকে কিন্তু বলেছি যে এটা থিন, এলাস্টিক, ডাইনামিক, কোয়াসি ফ্লুইড এবং সেমি সলিড পার্টিশন, যেটা আমাদের সাইটোপ্লাজমের আউটসাইডে প্রেজেন্ট থাকতে পারে, একই সঙ্গে সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন অর্গানেলসের তারা আবৃত করে অবস্থান করতে পারে। তাহলে প্লাজমা মেমব্রেন সিলেক্টিভলি পারমিয়েবল। প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে যদি দেখা যায় সেটা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল, অর্থাৎ প্রভেদক ভেদ্য। তাহলে মেমব্রেন পারমিয়েবিলিটি বা ভেদ্যতা যদি দেখা যায় তাহলে সেটা হচ্ছে ইমপারমিয়েবল হয়, অর্থাৎ অভেদ্য, তার মধ্যে কোনো কিছু ট্রান্সপোর্ট হবে না বা অ্যাক্রস তার মধ্যে দিয়ে কোনো কিছু যেতে পারবে না, ট্রান্সপোর্ট অ্যাক্রস দিস মেমব্রেন। অ্যান্ড যদি সেটা সেমি পারমিয়েবল হয় তাহলে সেক্ষেত্রে অর্ধভেদ্য হবে, মানে সাম পার্ট যাবে সাম পার্ট সেখানে যেতে পারবে না। তারপরে যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল, তাহলে সেটার মধ্যে দেখি হচ্ছে সিলেক্ট হয়ে বিভিন্ন পার্টিকেলস এন্ট্রি করবে বা এক্সিট করবে, সেটাকে বলা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল। তাহলে আমাদের প্লাজমা মেমব্রেনের প্রপার্টিজ বা যদি নেচার দেখা যায় সেটাও কিন্তু সিলেক্টিভলি পারমিয়েবল। নাও we will see the difference between semi-permeable membrane and the selectively permeable membrane. And first, what is semi-permeable membrane? Semi-permeable membrane are those membranes which permit particles enters according to their pore size through the membrane। অর্থাৎ সেমি পারমিয়েবল মেমব্রেন হলো সেই পর্দা যারা পার্টিকেলগুলো বা বিভিন্ন সাবস্টেন্স তাদের কণাগুলোর এন্ট্রিটার পারমিশন দেয় অ্যাকর্ডিং টু দেয়ার পোর সাইজ, অর্থাৎ মেমব্রেনের যে ছিদ্রের ডায়ামিটার পোর সাইজ যেটা তার ডায়ামিটারের উপর ভিত্তি করে বা সেই হিসেবে কিন্তু পার্টিকেলগুলোর এন্ট্রিকে তারা পারমিট করে। তাহলে সেখানে আমরা একটা মেমব্রেন রিপ্রেজেন্ট করেছি, যেটা সেমি পারমিয়েবল মেমব্রেন। দিস ইজ দ্য আউটসাইড অ্যান্ড দিস ইজ দ্য ইনসাইড, অ্যান্ড হেয়ার ট্রান্সপোর্ট takes place from the outside to inside. So here we have drawing some particles like this manner, and this particle is necessary for the cell. This is also necessary, this is also necessary, which is marked by green tick mark, and the cross mark represent the non requirement particles for this cell, though so the requirement part should be entered through this membrane into the or inside the cell, but the particles enters according to their pore size.
this enters as pore size here matched, and this also enters as its pore size matched, and this also enters due to matching of pore size. But this particle is required for this cell, but they do not get entered due to large size. But this particle is not required for the cell, but they enters as their pore size matched. অর্থাৎ সেমি পারমিয়েবলের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে এখানে যে পার্টিকেলগুলো কোষের প্রয়োজন সেগুলো পোর সাইজ হিসেবে এন্ট্রি করবে, কিন্তু এখানে যেহেতু পোর সাইজ ম্যাচ করেনি ফলে প্রয়োজনীয় জিনিসটা এন্ট্রি করতে পারলো না, কিন্তু এখানে অপ্রয়োজনীয় জিনিসটাও কিন্তু এন্ট্রি করে গেল। তাহলে এটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। তাহলে গ্রিন মার্কগুলো আমাদের প্রয়োজনীয় পার্টিকেল বোঝানো হচ্ছে, আর রেড ক্রসগুলো হচ্ছে আমাদের নো নিড অর্থাৎ কোষের প্রয়োজন নেই সেইগুলোকে বোঝানো হচ্ছে। নাও দ্য সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। হোয়াট ইজ সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন? And this membrane permits the particles to enter according to their requirement in the cell, even or yet the particles are larger than the pore size of the membrane. তাহলে এখানে কি বলছে, পার্টিকেলগুলো এই মেমব্রেনের মধ্যে এন্ট্রি করবে অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট অফ সেল, কোষের প্রয়োজনীয়তা অনুযায়ী, ইভেন আর ইয়েট দ্য পার্টিকেলস আর লার্জার দ্যান দ্য পোর সাইজ অফ দ্য মেমব্রেন। তাহলে এখানে কোষের যদি প্রয়োজন হয় এবং পার্টিকেলসগুলোর আকার যদি লার্জারও হয়ে থাকে তাও কিন্তু সেটাকে এন্ট্রির পারমিশনটা দেবে। সেই জন্য এখানে যে পার্টিকেলস আমরা দেখেছি তাহলে গ্রিন মার্ক এটাও রিকোয়ারমেন্ট, সেলের ক্ষেত্রে এটাও রিকোয়ারমেন্ট সেম আমরা একই রকম দেখিয়েছি। তাহলে এখানে আমরা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেনটাকে রিপ্রেজেন্ট করেছি, দিস ইজ আউটসাইড, দিস ইজ ইনসাইড, এখানে আউটসাইড টু ইনসাইড ট্রান্সপোর্ট হবে। তাহলে এটা যেহেতু পোর সাইজ ম্যাচ করছে এন্ট্রি করে গেল, এটাও পোর সাইজ ম্যাচ করছে এন্ট্রি করে গেল। তাহলে এটাও পোর সাইজ ম্যাচ করছে কিন্তু এটাও এন্ট্রি করতে পারতো, কিন্তু যেহেতু সিলেক্টিভলি পারমিয়েবল ফলে এটা কোষের প্রয়োজন নেই, রেড ক্রস করা হয়েছে, ফলে এটা কিন্তু কোষের মধ্যে এন্ট্রি করবে না। ফলে পোর সাইজ ম্যাচ করলেও যে এন্ট্রি করবে এমনটা নয়, কিন্তু সেমি পারমিয়েবলে সে এন্ট্রিটা করে গেছিলো। ফলে ভালো মন্দের এখানে বিচার নেই, কিন্তু এখানে কোষের রিকোয়ারমেন্ট অর্থাৎ ভালো মন্দ বিচার করে করে কোষের মধ্যে এন্ট্রি করছে বলে এটাকে বলেছে সিলেক্টিভলি পারমিয়েবল। আবার এখানে লার্জার সাইজের পার্টিকেল কিন্তু এটা কোষের প্রয়োজন, ফলে সেক্ষেত্রে কিন্তু কোষ যেহেতু আমরা বলেছি এটা থিন, ইলাস্টিক, কোয়াসি ফ্লুইড এবং ডাইনামিক, ফলে এটা এখানে ভেসিকল ফর্মেশন করতে পারছে। রিজিড নয় মেমব্রেনটা যেহেতু আমরা বলেছি অলরেডি, সেই জন্য এখানে ভেসিকল ফর্মেশনের মাধ্যমে কিন্তু সেটা এন্ডোসাইটোসিসের মাধ্যমে কোষের মধ্যে এন্ট্রি করে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের সিলেক্টিভলি পারমিয়েবল। তাহলে সেমি পারমিয়েবলের কী বলা হচ্ছে, পার্টিকেলস এন্টার্স অ্যাকর্ডিং টু দেয়ার পোর সাইজ থ্রু দ্য মেমব্রেন, অ্যান্ড সিলেক্টিভলি পারমিয়েবলে বলা হচ্ছে পার্টিকেলস এন্টার্স অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট ইন দ্য সেল, ইয়েট অর ইভেন দ্য পার্টিকেলস আর লার্জার দ্যান দ্য পোর সাইজ অফ দ্য মেমব্রেন। তাহলে এখানে পোর সাইজের থেকে অনেক বড়, তাও সেটা এন্ট্রি করলো যেহেতু কোষের কাছে সেটা প্রয়োজন ছিল। তাহলে আমরা আজকের ভিডিওতে যেটা দেখলাম, তাহলে প্লাজমা মেমব্রেনের ইন্ট্রোডাকশনটা দেখলাম, একই সঙ্গে হচ্ছে প্লাজমা মেমব্রেনের কম্পোজিশন কী কী থাকে, সেখানে লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট দেখানো হয়েছে কী কী ধরনের সেগুলো থাকতে পারে। একই সঙ্গে হচ্ছে আমরা সেমি পারমিয়েবল ভার্সেস সিলেক্টিভলি পারমিয়েবলের ডিফারেন্স কী আছে সেটাও একবার দেখলাম। থ্যাংক ইউ সো মাচ।